একটা সার্টেন জার্নি তো আছে, কারণ স্পেশালি ফার্স্ট দিকের ছবিগুলো প্রচন্ড কষ্ট করে ইন্ডি ভাবে বানানো। তো একদম। সেটা একটা জার্নি আছে, একটা ক্রিয়েটিভ জার্নি আছে, যেটা একটা মানে when you create something together না, তো সেটা একটা আলাদা লেভেলের বন্ডিং আছে, স্পেশালি ইন ডায়ার সার্কামস্ট্যান্সেস। সেটা একটা হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি রিটেক, ওয়েলকাম টু সোদা উইথ সুদীপ। আজকে যাদেরকে আমরা পেয়েছি, আই থিঙ্ক নতুন করে ইন্ট্রোডাকশন দেওয়ার দরকার নেই। ব্রহ্মদত্ত যে সিনেমাটা আপনারা দেখছেন হইচই প্ল্যাটফর্মে এবং সব জায়গায় সমাদৃত, তার ডিরেক্টর এবং অ্যাক্টর অভিরূপ দা এবং সৌমন দা, ওয়েলকাম টু সোদা উইথ সুদীপ। হ্যালো হ্যালো হ্যালো। সো আমি ফার্স্ট কোশ্চেন অভিরূপ দাকে করছি। অভিরূপ দা, আমার একটা কথা আছে যে তোমার যে রিসেন্ট কাজগুলো হচ্ছে, এই কালো নেকড়ে বা জম্বি বা তোমার ব্রহ্মদত্ত, তো এই প্যাটার্ন অফ ওয়ার্কটা কেন, মানে এই ধরনের রিসার্চ ওয়ার্ক কেন, বা এই ধরনের জনরা কেন, অন্য কিছু নয় কেন? যার যেটা ন্যাচারালি আসে, যেটা করতে যার মন থেকে ইচ্ছা করে সেটাই করা উচিত। হ্যাঁ তো হ্যাঁ। আমি ছোটবেলা থেকে একটা সার্টেন ধরনের হয়তো বই পড়ে বড় হয়েছি, বা সার্টেন ধরনের সিনেমা দেখে বড় হয়েছি, তো সেটা একটা ইনফ্লুয়েন্স তো আমার মধ্যে আছেই। হুম তো হুম। আমি মানে যখন খুব ছোট ছিলাম তখন থেকেই খুব বেশি ধরনের পাল্প ফিকশন পড়েছি, বা হয়তো ভূতের গল্প খুব বেশি পড়েছি, ডার্ক ফ্যান্টাসি গল্প এসব খুব বেশি পড়েছি বলে হয়তো আজকে আমার এগুলোই করতে ইচ্ছা করে মন থেকে। এটা একটা বড় কারণ প্রথম। সেকেন্ড হচ্ছে যে আমার মনে হয় সবাই এখন চাইছে যে কিছু একটা ডিফারেন্ট করতে, অন্য ধরনের কাজ করতে। তো সেই সূত্রে বলতে পারি যে আমি এই ধরো ব্রহ্মদৈত্যের মতো একটা ছবি, ডার্ক ফ্যান্টাসি বা জম্বিস্তানের মতো ছবি, তো এইগুলো এখন খালি বাংলা সিনেমা নয়, আমাদের ইন্ডিয়ান সিনেমাতেই কিন্তু এই জনরা গুলো খুব আন্ডার এক্সপ্লোর্ড, যেহেতু খুব বেশি কাজ এখনো হয়নি। হুম। তো সেই জন্য এখানে অনেক কিছু কাজ করার এখনো সুযোগ আছে, অনেক কিছু ইনোভেটিভ কিছু করা এখন অনেক অনেক জায়গা আছে। এবার তো যেগুলো অন্য একটু মেইন স্ট্রিম জনরা বলো, ধরো যেগুলো পপুলার অলরেডি হয়ে গেছে, আর যদি আমি একটা লাভ স্টোরি করতে চাই, তো অলরেডি আমি নিজে ছোটবেলা থেকে হাজারটা খুব ক্লাসিক্যাল লাভ স্টোরি দেখে বড় হয়েছি, খুব বড় বড় হিট ছবি দেখে বড় হয়েছি ধরো, তো সেখানে আমার কিছু নতুন কিছু কন্ট্রিবিউট করার আছে এখন আমি বুঝতে পারি না। এখন আমি কিন্তু অনেক কিছু লিখেছি, ধরো যা স্ক্রিপ্ট লিখেছি, হোয়াটএভার গল্প লিখেছি, আমি কিন্তু এখনো কোনো একটা ভালো মেইন স্ট্রিম লাভ স্টোরি লিখে উঠতে পারিনি। কোথাও একটা সময় মনে হয় সবই হয়ে গেছে। এবার যেদিন আমার মনে হবে যে আমি একটা কালহনা হো বা একটা বীরজারার থেকে বেটার লাভ স্টোরি লিখতে পারবো, ইফ নট অ্যাট পার, তখন আই উড লাভ টু মেক সামথিং লাইক দ্যাট। কিন্তু সেটা এখন অব্দি হচ্ছে। এখন এই জনরা গুলো ইন্ডিয়ান সিনেমাতে সাংঘাতিক ভাবে ওয়েল এক্সপ্লোর্ড, প্রচুর খুব ভালো ভালো কাল্ট ছবি হয়ে গেছে, সেখানে আমার নতুন করে কিছু অ্যাড করার নেই। কিন্তু যেহেতু অন্য যেগুলো নিয়ে কাজ করছি সেগুলোতে কাজ খুব কম হয়েছে, there is a lot of window for experimentation, যে আমি কিছু কন্ট্রিবিউট করছি, আই এম ডুইং সামথিং ডিফারেন্ট, নট জাস্ট ইন দ্য বেঙ্গলি সার্কিট, বাট লিস্ট কিছু একটা নতুন করা হচ্ছে, নতুন সামথিং ফ্রেশ করা যাচ্ছে সেটা। তো সেই জন্য এই জনরাগুলো আমার কাছে এক্সাইটিং। মানে তুমি বলতে চাইছো যে ইন ফিউচারও হয়তো জম্বির উপর ফিল্ম হবে, কিন্তু যে ফার্স্ট জম্বি ফিল্মের এই ক্রেডিটটা, এটা তোমার কাছে থেকে যাবে, এটা একটা তোমার কাছে প্রাপ্তি বলতে চাইছো? না না, প্রাপ্তি একেবারেই না, সেটা বলতে চাইছি না, হয়তো মিসআন্ডারস্ট্যান্ড করলে। ব্যাপারটা বলছি যে এই জনরাগুলো নিয়ে কাজ বেশি হয়নি। জম্বিস্তানের আগে তো জম্বির ছবি ডেফিনেটলি হয়েছে ইন্ডিয়াতে, না প্রথম করাটা ইম্পর্টেন্ট নয়, প্রথম করছি বা 10 নম্বর ছবি করছি বা 100 নম্বর এটা একটা জম্বি ফিল্ম, সেটা নয় ইম্পর্টেন্ট। ব্যাপারটা হচ্ছে হোয়াট এম আই কন্ট্রিবিউটিং, এম আই কন্ট্রিবিউটিং সামথিং নিউ। যেমন জম্বিস্তানের যখন ট্রেলার বেরিয়েছিল তখন অনেকেই বলেছিল দেখে এটা তো অমুক ছবির কপি, প্রেসিডেন্ট ইভিলের কপি, হ্যাঁ তারা অনেক কিছু বলেছিল লোকে। কিন্তু যখন দ্য ফিল্ম কেম আউট, তো এরা কিন্তু প্রত্যেকটা রিভিউ একবার ছবিটা ভালো লাগুক খারাপ লাগুক, ওরা কিন্তু বলেছিল ইটস অরিজিনাল ফিল্ম। তো কোথাও একটা জম্বি ফিল্ম তো ইন্ডিয়া ছেড়ে তো বাইরে প্রচুর হয়েছে, পপুলার জনরা, তার মধ্যে উই হ্যাভ বিন এবল টু কন্ট্রিবিউট সামথিং নিউ, কিছু একটা অরিজিনাল। এটা অনেকেই ট্রেলার দেখে বলেছিল যে এটা তো কপি করছে, কিন্তু সেটা নয়। কিন্তু সেটা কিন্তু হ্যাঁ। প্রত্যেকটা রিভিউ যখন গুগল করে দেখো, সার্চ করে, অ্যাকনলেজ যে ফিল্মটা কিন্তু অরিজিনাল, একটা বাঙালি পার্সপেক্টিভ, এটা কিন্তু ফ্রেশ গল্প বলা হয়েছে। তো দ্যাট ইজ হোয়াট আই হ্যাভ বিন ট্রাইং টু ডু, যেটা কিছু নতুন তো কন্ট্রিবিউট করি। নাহলে ইফ আই এম ডুইং সামথিং যেটা অলরেডি অনেকবার হয়ে গেছে বা অনেকে করছে, তাহলে সেখানে আমার হয়তো কাজটা করতে অতটা ইন্টারেস্টিং লাগবে না, ও দর্শক কেন দেখবে, সোজা কথা। তো সেই জন্য তুমি যে প্রশ্নটা করেছিলে যে এই জনরাগুলি কেন করছি, অন্য কিছু করছি না কেন, এবার সেটা এই কারণে, কারণ এটাতে কাজ কম হয় এবং এখন এই মুহূর্তে আমার জন্য এটা এক্সাইটিং। আজকে যদি সবাই জম্বি ফিল্ম করতে শুরু করে, হয়তো আমার আর করতে ইচ্ছা করবে না। তো সেই জন্য ইট ইজ নট অ্যাবাউট ডুইং দ্য ফার্স্ট জম্বি ফিল্ম অর লাইক দি থার্ড জম্বি ফিল্ম, ওরকম প্রথম করাটার মধ্যে কোনো আলাদা কিছু প্রাপ্তি এখনকার দিনে নেই। এখন যে কোনো ছবি, সেটা যে কোনো জনরা হতে পারে, এইটা বলার কোনো মানেই হয় না যে এটা প্রথম কাজ করছে, কারণ এখন এতটাই গ্লোবালাইজড একটা সোসাইটি হয়ে গেছে, দর্শক সারা পৃথিবীর সিনেমা দেখছে, সেখানে প্রথম করছি বলার মধ্যে কোনো অ্যাচিভমেন্ট একেবারেই নেই মনে হয় আমার। তো সৌমনদা, তোমার কাছে আমি যে কোশ্চেনটা করবো, যে তুমি আর অভিরূপ দা এই পেয়ারটা নিয়ে যখন রহস্য রোমাঞ্চ সিরিজ শুরু হয়েছিল, তারপরে
জম্বিস্থানে এই পেয়ারটা বাদ, তারপরে আবার ব্রহ্মদত্ততে। তো এই দুটো কাজের মধ্যে বা এই বছরের মধ্যে, খুব কম সময় যদিও, কি কি চেঞ্জেস তোমাদের মধ্যে বা তোমাদের ইউনিটের মধ্যে খুঁজে পেয়েছো, বা ভাবছো কি যে আর ফিউচারে কি কি কাজ করবে, বা ডিফারেন্ট কি ছিল প্রথম কাজ এবং এই কাজটার মধ্যে, ব্রহ্মদত্তর মধ্যে? কোনটা তুমি, রহস্য রোমাঞ্চ সিরিজ আর আমি ব্রহ্মদত্তের রহস্য কথাটা রোমাঞ্চ বলছো? সিরিজ এবং ব্রহ্মদত্তের কথা বলছি, এই যে পিরিয়ড হ্যাঁ। গ্যাপটা। হুম। না, রহস্য রোমাঞ্চ সিরিজ যখন আমরা প্রথম বানিয়েছিলাম, তার আগে বোধহয় বছর দুয়েক আগে আমি অপরূপের সাথে আমার একটা ব্রিফ আলাপ হয়েছিল, বা বছর দুয়েক কি তিনেক হবে, একটু বেশিও হতে পারে। তখন আমরা ভেবেছিলাম কিছু একসাথে করব, তো সেটা তখন হয়নি। আমিও কিছুদিন মুম্বাইতে চলে যাই, তারপর ও একটা কে বলে ছবি বানায়। আমিও তখন সদ্য একটা কাশ বলে ছবি বানিয়েছিলাম, ইন্ডিপেন্ডেন্ট। সেটা অবশ্য 2013-14 সালে। তারপরে পরে মানে বোধহয় 15 না ওরকমই সময় অভিরূপের সাথে দেখা। তারপর আবার 2018-তে অভিরূপ আমাকে যোগাযোগ করে একবার, যে এরকম আমি এরকম কিছু একটা বানাতে চাইছি, তো একবার দেখা করা যায়। আমরা হ্যাঁ, করা যাক। তো করে তারপর আমার যা মোটামুটি ধরো লিমিটেড ফান্ডিং যা ছিল, মানে সেই জমা পুঁজি সবই আমার অ্যাডভার্টাইজিং থেকে ইত্যাদি কাজের থেকে, খুব একটা না অভিরূপের সেরকম কোনো ব্যাকআপ ছিল না আমার ছিল। তো এরকম কোনো ফ্যামিলির ব্যাকআপ বা কোনো গডফাদারের হাত ধরে সেভাবে এগোনো না, ওটা খুবই ইন্ডিপেন্ডেন্ট ভাবে সেটা করা। সেটা এখন একটা বড় ফ্র্যাঞ্চাইজ তোমার হয়ে গেছে। বড় ফ্র্যাঞ্চাইজ হয়ে গেলে সেটা তোমার সেটার সাথে অনেক রেসপন্সিবিলিটিস ইত্যাদি আসে, যেটা মোরলেস অভিরূপই পুরো সামলাচ্ছে। আমি ক্রিয়েটিভ দিকটাও নেই বা প্রোডাকশনের দিকটাও নেই, মানে তোমার সেকেন্ড সিজন থেকে মানে গল্প স্রোত যেদিকে বইছে সেখানে জোর করে তোমার অর্জুনের চরিত্রটা যখন এতটা মানে ওয়েল অ্যাপ্রিসিয়েটেড, যেটা আমি প্লে করেছি, সেটাকে জোর করে আবার ফেরত আনার কোনো মানে হয় না। মানে তো তার মাঝামাঝি যেই কাজগুলো অভিরূপের এসছে, যেমন ধরো ব্রহ্মদৈত্যরও যদি বলো, ব্রহ্মদৈত্যরও প্রথম যে টাইটুলার ক্যারেক্টারটা মানে ব্রহ্মদৈত্য ইটসেলফ, সেটা অভিরূপ আমাকে বলেছিল একবার ভেবে দেখতে করতে চাও কিনা, কেন কি আমি ওই টাইপের চরিত্র করতে চাই। মানে উনি ক্রিয়েচার ফিল্মস এগুলো আমার খুবই পছন্দের, আর তো অনেক কিছু করার যায় যেখানে সংলাপ কম, মানে ওটা তোমার টাইটেল ক্যারেক্টার বলে তাই জন্য নয়, কেন কি ওটার মধ্যে একটা ডেপথ অফ পারফরমেন্স খুঁজে বার করা যায়, তার ম্যানারিজমস বলো, হ্যাঁ, তার অনেক কটা দিক। মানে তো কিন্তু আমি সেই সময়টা করতে পারিনি, শরীরটা একটু খারাপ ছিল, এবং ওই তখন ন্যাড়া হতে পারতাম না, কিন্তু আমার আরেকটা অনগোয়িং শুট চলছিল, তো ওটা আমি মিস আউট করি। তো তখন আমি স্ক্রিপ্টটা পড়ে অভিরূপকে বলে, দেখো এই সৌভিকের চরিত্রটা আমার না একটু লাইকেবল লাগছে, মানে আমি যেটা দেখেছিলাম যেটা খুব একটা নিউট্রাল কিন্তু অথচ নুয়ান্স, যে পারফরমেন্স গুলো অ্যাকচুয়ালি ডিফিকাল্ট বেশি। মানে লোকের হয়তো ইন দেয়ার লাইফের চরিত্র আমার ভালো লাগে, বা তোমার এই রহস্য রোমাঞ্চ সিরিজ বলছো কেন কি দ্যাট ইজ আ লিটল ফ্ল্যামবয়েন্ট, নেগেটিভ হোক কি পজিটিভ হোক কি গ্রে হোক হোয়াট এভার, কিন্তু এই সৌভিকের মতো চরিত্রগুলো খুব নুয়ান্সড, খুব সাটল। তো সেটা, আর সেই সময় ওই ওরম টাইপের চরিত্র আমি করিনি, তো আমি অভিরূপ কলমেটা দেখো এটা এরকম কিছু একটা যদি করি, তবে সেভাবে আমি ব্রহ্মদৈত্যতে যুক্ত। এখন তোমার রহস্য থার্ড সিজনটা হচ্ছে, সেটাতে আমি একটা ছোট্ট গিয়ে ক্যামিও করেছি, সেটাও অভিরূপ কেটে কেটে বাদ দিয়ে দিয়েছে, মানে আমি একদম বেশি কিছু নেই। হ্যাঁ, ওখানে অভিরূপ জাস্ট আসছি যাচ্ছি এরকম টাইপের একটা ব্যাপার। তো চেঞ্জ বলতে দেখো আমাদের ইকুয়েশন খুব একটা চেঞ্জ হয়নি, কেন কি কারণ আমার কেন কি বলে ফেলছি আজকাল, জানো তো, লোকের কথা শুনে শুনে। কারণ তোমার যেটা হয়েছে সেটা হচ্ছে যে তোমার আমরা দুজনই খুব সিনেমা প্রেমী, আর একে অপরের তোমার প্রবলেমস হলে শুনি, পাশে থাকি। তো সিনেমার বাইরেও আমাদের একটা বন্ধুত্ব গ্রো হয়েছে, তো সুতরাং ওর থেকে তো খুব একটা চেঞ্জ আমি ফিল করিনি। আমাদের মানে সেই লেভেল ইকুয়েশনটা যেখানে পৌঁছে গেছে সেখানে টাচউড, আজকাল বললেই আবার নজর লেগে যায়, দেখবে আর ওর পর আমার কোনো আর আলাপ নেই। তো সেভাবে দেখতে গেলে আমাদের পার্সোনাল ইকুয়েশন আমি খুব একটা চেঞ্জ দেখিনি। আশেপাশে ওর মোটামুটি যা টিম আছে, মানে এখন যারা কাজ করছে তারা খুবই ভালো, যেমন শুভ, যে তোমার ডিওপি ওর থার্ড সিজনে, সে আমাকে আবার লিপলকে শুট করেছিল, মানে এটা কাকতালীয় ভাবে। তো এরা খুবই কম্পিটেন্ট এবং এক্সিউবারেন্ট, আর প্লাস পজিটিভও, মানে খুব একটা টক্সিক, টিপিক্যাল টক্সিক ফিল্ম ইন্ডাস্ট্রির লোকের মতো এরা কেউই নয়। তবে সুমন বলে আমাদের যে অ্যাসোসিয়েট আছে সেও বেশ ভালো। এবার আর বাকি যে কোর টিম যারা চেঞ্জেস ইত্যাদি হয়েছে সেগুলো তো দেখো প্রজেক্ট বেসিসে হবেই, তো সেই চেঞ্জেস গুলো আমি দেখেছি। আর পরবর্তীকালে অভিরূপ আর আমার কাজ যেরকম আমরা তো আলোচনা করতে থাকি, কিন্তু অভিরূপ জিৎ দেবকে নিয়ে ভাববে, আমাকে নিয়ে থোড়ি ভাববে। তো সেই প্রশ্নটা আমার করে লাভ নেই, সেটার উপর অভিরূপকে করলে ভালো। আচ্ছা, তাহলে এই কোশ্চেন এর সাথে অভিরূপটাকে আমি একটা কোশ্চেন করছি, যে
যে সব স্টার কাস্ট নিয়ে কাজ হচ্ছে তার ফলে আমার বন্ধুরা কমপ্লেন করছে কি বাংলাতে কি নেপোটিজম আসছে, এবং সেটা অভিরূপ দা এবং আরেকজন আমার খুব প্রিয় ডিরেক্টর, নতুন ডিরেক্টরদের মধ্যে তার এগেনস্টেই বেশি, আমি নামটা করলাম না, যে তাদের কাজগুলোতে জেনারেলি সেম ফেস দেখা যায়, অবশ্যই ডিরেক্ট মানে ক্যারেক্টার অন্য হয় কিন্তু অ্যাক্টর গুলো সেম কেন? অভিরূপ দা কি বলতে চাও? মানে তাদের উদ্দেশ্যে, আমার কোশ্চেন নয় কিন্তু এটা। এটার সাথে নেপোটিজমের কোনো সম্পর্ক নেই, কারণ আমি তো আমার ছেলেকে বা মানে কাজিনকে বা কাকার ছেলেকে তো আমি কাজ করিনি। আমার যে কটা কাজ হয়েছে, ধরো আমি নিজেও খুব নতুন এখনো এবং আমার পুরো টিমও খুব নতুন। আমার মনে আছে এখনো, আমরা যখন আমার প্রথম ছবি যখন করেছিলাম আমরা, কে সিকিউরিটাই বলে ছবিটি, 2015 সালে ছবিটা শুট হয়েছিল। এবং সেখানে এন্টায়ার কাস্ট অ্যান্ড ক্রুর, মানে একমাত্র রুদ্রনীল ঘোষ আর অজয় দত্ত ছাড়া বাকি যারা ছিল কাস্ট অ্যান্ড ক্রু এভরিবডি, মানে সেটা ডিওপি বলো, মিউজিক ডিরেক্টর বলো, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরস বলো, মানে এভরিবডি, মানে প্রোডাকশন ম্যানেজার পর্যন্ত, তাদের সবার কিন্তু এটা প্রথম ছবি জীবনের। তো a whole lot of people, like a bunch of people started their so-called journeys with that film, including me. তো সেখানে আমি প্রথম থেকেই তো অনেক নতুন লোকের সাথে কাজ করেছি, কারণ আই থিঙ্ক দে ব্রিং এ লট অফ মানে পজিটিভ এনার্জি, এটা অন্য ধরনের ফ্রেশ এনার্জি নিয়ে আসে। সেখানে আই হ্যাভ অলওয়েজ বিলিভড ইন ওয়ার্কিং উইথ নিউ পিপল। তো হ্যাঁ, আমার ছবিতে কিছু কাস্ট যদি রিপিটও হয়, তার সাথে ইউ হ্যাভ টু নোটিস কি দেয়ার আর লট অফ নিউ পিপল হু আই ওয়ার্ক উইথ ইন ইচ এন্ড এভরি প্রজেক্ট। তুমি যদি রহস্য রোমাঞ্চ 2 দেখো, দেয়ার আর লট অফ এক্সাইটিং ইয়ং অ্যাক্টর্স, একদম। and not just young actors. There are a lot of people who are like really aged also that we have cast. যারা খুব ইন্টারেস্টিং ক্যারেক্টার করেছেন, কিন্তু যে ক্যারেক্টার তাদেরকেও এক্সপেক্ট করেন না। নাম বলছি না আলাদা করে কারোর, কিন্তু এরকম কিন্তু প্রচুর আমরা করেছি। এবং নট জাস্ট মানে অন ক্যামেরা, বিহাইন্ড দ্য সিনস টিমটাও কিন্তু প্রচুর লট অফ নিউ পিপল হ্যাভ ওয়ার্ক ইন এভরি ডিপার্টমেন্ট। তো সেটা নয়। আর বাকি তুমি যেটা বলছো অ্যাক্টরদের রিপিট করা এন্ড এভরিথিং, সেটা দেখো সারা পৃথিবীতে সব বিভিন্ন ডিরেক্টরদের কিছু সেট অফ ফেভারিট অ্যাক্টর থাকে, তাদের সাথে একটা একদম। বহু বছর ধরে কাজ করতে করতে একটা ড্যাপো তৈরি হয়ে যায়, একটা বন্ডিং হুম, তৈরি হয়ে যায়। এবার সেই অ্যাক্টররা যদি এরকম হয় যে যাদের রেঞ্জ আছে, যাদের অনেক ভ্যারাইটি আছে, তাহলে ইট ইজ ভেরি কমফোর্টেবল টু লাইক রিপিট দেম ইন ডিফারেন্ট ক্যারেক্টার। যেমন আমি সৌমনের সাথে 3টে ছবি করেছি, হয়তো 3-4টে হয়ে গেল বোধহয়, এটা 4th মেবি। তো সেরকম হয়েছে। আমি রুদ্রন ঘোষের সাথে 5-6টা কাজ করেছি। তো এবার এগুলো করেছি, কিন্তু প্রত্যেকটা কিন্তু ডিফারেন্ট ক্যারেক্টার্স আছে, এরকম না যে হ্যাভ রিপিটেড ক্যারেক্টার্স অর সামথিং লাইক দ্যাট, যে একজনের একটা এলিমেন্ট নিয়ে আমি কাজ করে যাচ্ছি। তো সেই জন্য এটা কোথাও একটা তো রেঞ্জ আছে বললেই এদেরকে ব্যবহার করা হচ্ছে। আই উড নট ওয়ান্ট টু রিপিট এ ওয়ান নোট অ্যাক্টর। এটা এদের স্কিল, এরা একটা সেই লেভেলে ট্যালেন্টেড বলেই আমি তাদেরকে রিপিট করতে পারছি। তো একটা তো বিশ্বাস, একটা কোথাও একটা ক্রেডিবিলিটি, এবং কোথাও একটা মানে নিজেদের টিম বন্ডিং আছে, যে হ্যাঁ আমরা একসাথে কাজ করেছি, উই হ্যাভ ট্রাভেলড এ লট, এবং একটা সার্টেন জার্নি তো আছে। কারণ স্পেশালি ফার্স্ট দিকের ছবিগুলো প্রচন্ড কষ্ট করে ইন্ডি ভাবে বানানো। তো একদম। সেটা একটা জার্নি আছে, একটা ক্রিয়েটিভ জার্নি আছে, যেটা একটা মানে when you create something together না, তো সেটা একটা হুম, আলাদা লেভেলের বন্ডিং আছে, স্পেশালি ইন ডায়ার সার্কামস্ট্যান্সেস। সেটা একটা একটা আলাদা এনার্জি, সেটা সেখানে একটা বন্ডিং তো হয়। বাট তাও উই আর গ্রোয়িং, উই আর ওয়ার্কিং উইথ নিউ পিপল এভরি ডে। রহস্য রোমাঞ্চ সিরিজে যেমন 3টে সিজন আমরা করেছি, ধরো থার্ডটা এখন আসতে চলেছে। তো সেখানেও কিন্তু প্রচুর সেট অফ অ্যাক্টরদের সাথে কাজ করা হয়েছে, যেহেতু যেহেতু অনসাম্বল কাস্ট অ্যালাউ করে এই গল্পগুলো, মানে মাল্টি স্টারার কাস্ট আমরা কাজ করেছি। এবং সেখানে এভরি সিজন উই হ্যাভ ইন্ট্রোডিউস নিউ ইন্টারেস্টিং ক্যারেক্টার্স। যেমন খরাজ মুখার্জি ওয়াজ অ্যান অ্যাডিশন ইন দ্য লাস্ট সিজন, হুম, হু ডিড আ ভেরি গুড জব, দারুণ লেগেছে কাজ করানোর সাথে আমার। দারুণ লেগেছে। এরকমই জিনিস। সেরকম এবার সিজন 3তেও দের আর লট অফ সারপ্রাইজেস, যেগুলো হবে এখনই সেরকম রিভিল করছি না কে আছে না আছে, বাট ইউ উইল সি সাম রিয়েলি বিগ সারপ্রাইজেস না, এটার এই যে মধ্যে। সিজন 3 আসছে এটাই আমার জন্য এক্সাইটিং, বিকজ আমি তোমাকে ফেসবুকে মেসেজ করে পাগল করে দিয়েছি যে এই বছরই রহস্যের মঞ্চ সিরিজ 3 চাই। না, আমি কোশ্চেনটা করলাম অভিরুদ্ধা বিকজ আমি ফিরে আসতাম ব্রহ্মদত্তে রুদ্রদা যে ক্যারেক্টারটা করছে সেটা তুমি যদি কম্পেয়ার করো আদার্স তোমার কাজগুলোর থেকে, সেখানে রুদ্রদার ক্যারেক্টারটা অনেকটা ছোট, প্রায় হাফ টাইমের পর আসে, মানে আমি ডিউরেশনের কথা বলছি। তো সেই কাজ। দ্যাট ইজ দ্য পারপাস অফ এ ক্যামিও। সেই জন্যই তো আমরা স্পেশাল গেস্ট অ্যাপিয়ারেন্স বা ক্যামিও ওয়ার্ডটা ইউজ করছি। হুম, হুম, যেমন শাহরুখ খান সাথিয়াতে একটা ক্যামিও করেছিল, ঠিক আছে, তাকে তো প্রমোশনে ইউজও করা হয়নি, কিন্তু শাহরুখ খানের চরিত্র যেখানে আসছে সেটা একটা প্রচন্ড পিভটাল গুরুত্বপূর্ণ চরিত্র। তো সেরকম রুদ্রনীল ঘোষ এখানে আমাকে ভালোবেসে একটা গেস্ট অ্যাপিয়ারেন্স করেছেন, একটা ক্যামিও করে দিয়েছেন। কিন্তু তার সাথে আমার সেই ট্রাস্টটা আছে, এবং সে জানে যে আমি তাকে বাজে ব্যবহার করবো না। কিন্তু ইফ ইউ একদম। ওয়াচ দ্য রেসপন্সেস অফ দ্য ফিল্ম, রুদ্রনীল ঘোষের কিন্তু ওই দুখানা সিন, ছবিটা কিন্তু সাংঘাতিক গুরুত্বপূর্ণ scene। ছবিটার সোল এক্স্যাক্টলি কিন্তু অভিরুদ্ধা, ক্যারেক্টারটা থ্রু দিয়ে বেরোচ্ছে। আমার কথা এখানেই যে এই যে বন্ডিংটার জন্যই মেবি রুদ্রদা এখানে আছে, কারণ রুদ্রদার জায়গায় অন্য কেউ হয়তো এই একটা ক্যারেক্টারটা করতে পারতো। হয়তো হয়তো করতো, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে হয়তো মানে ব্যাপারটা হচ্ছে ট্রাস্ট থিং। মানে আমি রুদ্রদা কথাটা জানে যে আমি তাকে একটা বেকার রোলে নিয়ে নষ্ট করবো না, সেই ট্রাস্টটা কোথাও আছে বলেই হয়তো করে দিয়েছে। আর দ্য রিভিউজ আর প্রুফ না, প্রতিটা রিভিউ রুদ্রনীল ঘোষের পারফরমেন্সটাকে মেনশন করছে, ইভেন ইফ ইট ইজ এ 2 সিন রোল। যে দুটো হুম, সিনে যে পারফরমেন্স আছে, স্পেশালি যে এগ্রি। সিনটা এক্সপ্লেন করে যে
ঠাকুরমা ঝুলি নিয়ে কথাবার্তা বলেছে এখানে, তো ওগুলো মানে those things are good things which have like worked with people. তো সেখানে সেটা তো ডেফিনেটলি একটা ট্রাস্টের ব্যাপার আছেই। আচ্ছা, একদম। সুমনদা তোমার কাছে আসি আমি। ব্রহ্মদত্ত হ্যাঁ বলো। কথা বলছি। এই যে তোমার ক্যারেক্টার একটা অন্য সেট থেকে বেরিয়ে একদম একটা অফিসের কলিগ, যার সাথে ঘটছে ঘটনা, আমি আমি জানিও স্পয়লার দিচ্ছি কারণ অনেকদিন হয়ে যাচ্ছে, এখন তো অনেক রকম ভিডিও আসবে। তো ব্রহ্মদত্ত অ্যাজ এ একটা সিনেমা, আমি যদি অন্য সিনেমা থেকে বাদ দিই, একটা নর্মাল একটা আমি সিনেমা হিসেবে ভাবি, ভূতের গল্প হচ্ছে, ব্রহ্মদত্তর গল্প হচ্ছে, শাকচুন্নি আসছে, তো এই গল্পটা হঠাৎ করে তোমার এই ক্যারেক্টারটাকে নিয়ে পরে আমরা আর কি কি ভাবতে পারি, বা তুমি কি ভেবে পরে এই ক্যারেক্টারটা চুজ করছো? তুমি যেমন বললে যে এই ক্যারেক্টারটা সাপোজ মনে করো তোমার মনে হয়েছিল যে এটাই আমি একমাত্র করার মতো ক্যারেক্টার, তো কি নতুন দেখলে, বা আমি তোমার সাথে পার্সোনালি কথা বলেছি অনেক সময়, তো তুমি নতুন কি খুঁজে পেলে যে যার জন্য তুমি করছো এই ক্যারেক্টারটা, বা তোমার ক্যারেক্টার থেকে কি এক্সপেক্ট করছে দর্শক? আহ, দেখো, আমি যেটা আগেও বললাম সেটা হচ্ছে যে তোমার আমি কখনোই রোল লেন্থ নিয়ে ভাবিত না। এই চরিত্রটা ছবি জুড়ে আছে বলে যে আমি এটা চয়ন করেছি বা অভিরূপকে বললাম যে এটাতে একবার ভেবে দেখতে পারো আমাকে, তা কিন্তু নয়। আমি সবসময় দেখি, তুমিও জানো, আমি আগেও বলেছি যে তার ঠিক আগে আমি কি কাজ করেছি। হ্যাঁ, মানে তার থেকে কতটা আলাদা হতে পারে। মানে সবসময় যে মূল চরিত্র হতে হবে তার কোনো মানে নেই। মানে এইটা দেখার পরেও কিছু পরিচালক আছে, ইনফ্যাক্ট সায়নী নিজেও আমাকে পাঠালো যে আমার খুব ভালো লাগলো তোমার এই অভিনয়টা, ইনফ্যাক্ট তুমি এটাতে করেছো বলে আমার নিজের অভিনয় এনহ্যান্স হয়েছে। আর সেটা একটা কিন্তু একটা অভিনেতার কিন্তু টেস্ট। তুমি যদি একটা অথর ব্যাক চরিত্র করো, হ্যাঁ, সেখানে কিন্তু কোথাও, আমি বলছি না এটা অথর ব্যাক নয়, এই চরিত্রটা যথেষ্ট লাভেবল চরিত্র, এর মধ্যে অনেক লাইকেবিলিটি আছে, ওই জন্যই তোমার অনেকের ভাল লাগছে। কিন্তু সেটা হলেও এটা খুব একটা যে মানে এটা অন্য কেউ করতে পারতো হয়তো, তারাও তাদের মতো অন্যভাবে করতো। হ্যাঁ, আমি দেখলাম এটার মধ্যে এটার যে ওই যে বললাম না, একটা নিউট্রাল এলিমেন্ট আছে এটার, অথচ কিছু সার্টেল নুয়ান্সেস আছে, মানে যেটা তুমি যদি লক্ষ্য করো, যেটা অনেকে দেখছে, দেখে আমাকে জানাচ্ছেও। কালকে একজন ডিরেক্টর আমাকে মেসেজ করলো, তবে সায়নীর ব্যাপারটা বললাম, প্লাস ইত্যাদি অন্যরা যারা দেখছে তারাও বলছে। আমার জানি না তোমার তোমার কিরকম লেগেছে, তুমি কি দেখেছো ছবিটা? তো আমার দেখেছো তুমি, তোমার অসাধারণ কিরকম লেগেছে। লেগেছে? আমি রিভিউ তুমি আমার দেখোনি মনে হয়, আমি তো বলেইছি খুবই ভালো লেগেছে। না, আমি রিভিউটা আজকেই দেখবো, আমি ওটা আমি কথা বলিনি আচ্ছা, তোমার সাথে, তারপর দেখবো, এবং তাহলে আমি রাগ প্রথম আসবে, কারণ রিভিউ তুমি দিই, এবং তাকিয়ে থাকো ছবিকে, তাহলে তোমার উপর রাগ করে আমি যদি ইন্টারভিউটা করি, তার চেয়ে বরং আগে কথাবার্তা বলে নি তারপর বলো। ইনফ্যাক্ট আমি অভিরুদ্ধ ফ্রিজ হয়ে গেছে, আমি অভিরুদ্ধকে একটা কথা বলবো যে এটা নিয়ে, যে আমি হ্যাঁ। ফার্স্ট রিভিউ করি এটা, যার জন্য আমাদের মহলেই কিছু রিভিউয়ার আছে যারা আমাকে টার্গেট করে কিছু কথাবার্তাও বলে যে আমি ফার্স্ট রিভিউ কি করে করতে পারি, না দেখে কি করে রিভিউ করতে পারি। তো আমি অভিরুদ্ধকে আমি একটা কোশ্চেন করেছিলাম রিভিউস, মানে যখন রিভিউটা দিয়েছিলাম, হুম হুম কুইকার কেন ওএলএক্স নয় কেন? তো এই কোশ্চেন, হুম হুম যে সিনেমাটা না দেখলে পরে সে বুঝতে পারবে না যে সিনেমাটা না দেখে রিভিউ করা যায় না, মানে হুম হুম বুঝতে পারছি আমি কোন পয়েন্টটা নিয়ে কথা বলছি। তো হুম হ্যাঁ, তো এই ব্যাপারগুলো আসে, এখন চলছে। তো যাই হোক, থ্যাংক গড আমি পুরো কিছু ইস্যু হওয়ার সত্ত্বেও আমি পুরো ফিল্মটা দেখে রিভিউ দিয়েছিলাম, থ্যাঙ্কস টু অভিরূপ দা, হুম সেই জন্য আমাকে দেখা হুম পুরো সিনেমাটা। তো নো ডাউট খুবই ভালো সিনেমা ব্রহ্মদত্ত একটা, মানে ইনফ্যাক্ট আমাকে যদি জিজ্ঞেস করো, আমার তো অসাধারণ লেগেছে, হুম আপনাদেরকে জানিয়েছি। মানে স্পেশালি তোমাকে আর অভিরূপ দাকে আমার এই কোশ্চেনটা দুজনকে একসাথেই থাকবে, তোমরা দিতে পারো, যে আমি শুনেওছি যেমন একটা কনসেপ্ট হয় না মানুষের, যে ব্রহ্মদত্ত, মানে আমি স্পেশালি হরর ফিল্ম আমি একদম দেখি না, বিলিভ মি আমি ভয় পাই। তো তারপরেও হ্যাঁ তো তখন যে একটা অন্য অ্যাঙ্গেল, যে শুধু ভয় নেই, অনেক কিছু আছে, ফান মেটেরিয়াল থাকে, কমেডি মেটেরিয়াল আছে, অন্য অ্যাঙ্গেল আছে, শেষ করাটা আছে, মানে এটা এইভাবে অভিরুদ্ধ ভাবলে কি করে গল্পটা, মানে জাস্ট ফাটাফাটি, আমার তো অসাধারণ লেগেছে। এই জায়গাটা নিয়ে আমি কথা হ্যাঁ শুনি। তো দেখো আই ওয়াজ ভেরি ক্লিয়ার যে আই ডোন্ট রিয়েলি ওয়ান্ট টু মেক এ হরর কমেডি, এটা আমার কাছে হরর কমেডি ফিল্ম নয়। আই ওয়াজ ভেরি ক্লিয়ার কি আমি একটা ডার্ক ফ্যান্টাসি ফিল্ম বানাতে চলেছি। হুম এবার আমার ছবির মধ্যে বা আমার সিরিজের মধ্যে তুমি দেখেছো নিশ্চয়ই, আগেও যারা দেখেছে, যে আমি মানে এটা ঠিক চেষ্টা করে করি না বা প্ল্যান করে করি না, কিন্তু একটা সার্টেন টাইপের হিউমার চলে আসে, এটা কিন্তু খুব অর্গানিক্যালি আসে। আমি এরকম করে প্ল্যান করে লিখি না যে না এখানে আমি 4টে জোক অ্যাড করলাম, এরকম করে কিন্তু ব্যাপারটা হয় না। তো সেরকম ভাবে কিন্তু অর্গানিক্যালি এখানে হিউমারটা এসছে, প্ল্যান করে আসছেনি যে না এটা একটা কমেডি ফিল্ম করি চলো, ওরকম কিছু নয়। এবং আমার মনে হয় ছবিটার যা রেসপন্স দেখতে পাচ্ছি, ভয়ের সিনগুলো লোকে ভয় পেয়েছে, সেরকম ভাবে এনজয় করেছে, আবার যে সিনগুলো একটা হিউমার বেরিয়ে এসছে সেখানে সেটা এনজয় করেছে। এবং কোথাও তো আমরা সেরকম আউট অ্যান্ড আউট স্ল্যাপস্টিক হিউমার দেখাতে চাইনি। না হুম বাট একটা জিনিসে আমি খুব ক্লিয়ার ছিলাম যে আমি খুব একটা বিরাট ভয়ের ছবি কিন্তু বানাতে চাইনি, কারণ কোথাও একটা
যেটা আমি সৌমনের চরিত্রটার মুখ দিয়েও ডায়লগটা বলিয়ে দিচ্ছি যে ছবিটা বানানোর পারপাসটা কি। যে আমি চাই যে আজকালকার বাচ্চারা টিনেজাররা এই ব্রহ্মদৈত্য বা বাঙালি কালচারাল যে ভূত প্রেত আছে সেই লেজেন্ড গুলোর সাথে রিলেট করতে পারুক এবং কানেক্ট করতে পারুক। আমি চাই যে আমাদের পপ কালচার রেফারেন্সেও এগুলো উঠে আসুক। তো সেটা ভেবে তো ছবিটা বানানো। সেখানে কোথাও একটা ইট ইজ লাইক মানে চিলড্রেন্স ফিল্ম ফর মি। তো সেখানে কোথাও একটা ইচ্ছা করে আমি খুব বেশি ভায়োলেন্স, খুব বেশি শকিং, মানে গোর ফোর ইচ্ছা করে দেখাইনি। তো সেটা একটা থট প্রসেসের মধ্যে ছিল। আচ্ছা। আর বাকি তুমি যেটা বললে যে কিভাবে প্ল্যান, এটা প্ল্যান্ড নয়। কারণ আমি যখন জম্বিস্তান এক্সাম্পল দিচ্ছি, ইউ হ্যাভ সিন জম্বিস্তানেও একটা প্রচুর হিউমার ছিল, পলিটিক্যাল স্যাটায়ার ছিল, ঠিক আছে। যখন জম্বিস্তানের স্ক্রিন প্লে লেখা হচ্ছে, যখন আমি গল্পটা সবাইকে পিচ করছি বলছি, তখন ইট ওয়াজ এ ভেরি ইন্টেন্স, ভেরি সিরিয়াস ফিল্ম পুরো। যদি গল্পটা ভাবো, খুব সিরিয়াস টান টান একটা কিন্তু গল্প, ইন্টেন্স গল্প, ডার্ক গল্প। এবার যখন আমি ডায়লগ লিখতে শুরু করলাম, তখন থেকে আমি অনেক হিউমার ন্যাচারালি বেরিয়ে আসছে। মানে যে ক্যারেক্টারগুলো রুদ্রনীল ঘোষ প্লে করেছেন, বা তোমার ধরো রজত দত্ত প্লে করেছেন, তো ওগুলো কিন্তু খুব সিরিয়াস টান টান ক্যারেক্টার ছিল। কিন্তু লিখতে লিখতে দেখলাম যে মানে থিংস ওয়্যার ব্রট টু লাইফ, একটা সার্টেন হিউমার ঢুকে গেল। তো তারপরে তো অ্যাক্টরদের পারফরমেন্স অবভিয়াসলি সেটা অনেক অনেক মানে বেশি করে দেয় আর কি, অন্য লেভেলে চলে যায়, এলিভেট করে দেয়। সেটা এটা কোনটাই কিন্তু প্ল্যান নয় সেরকম ভাবে। সুমনদা কি বলতে চাও? মানে তুমি বলছো এন্ডিংটা কি অন্য কোনো সিকুয়েলের দিকে যেতে পারে, সেটা কি প্ল্যান রাখা, নাকি সাটল আন্ডারটোনস অফ হিউমার সেটা প্ল্যান করে রাখা, কোনটা মানে কোন জিনিসটা তুমি আমাকে স্পেসিফিকলি জিজ্ঞেস না, করছো আমি একটু বলো। স্পেসিফিকলি তোমাকে যদি জিজ্ঞেস করছি এইভাবে যে সাপোজ এন্ডিংটা তো সিনেমা শুরুটার থেকে পুরো ডিফারেন্ট, পুরো 360 ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরে গেছে, ঠিক আছে সিনেমাটা, মানে নর্মাল অডিয়েন্স এটা এক্সপেক্ট করতে পারে না যে এইভাবে সিনেমাটাকে শেষ করা হবে। তো আমি সেইখানের স্ট্র্যাটেজি বলছি, বা কি থট প্রসেসে ছিল স্ক্রিপ্টিং এর সময়, বা তোমাদের কি ডিসকাশন, সেটা জিজ্ঞেস করতে চাই। না দেখো, তিনটেই মানে আমি যে কটা অভিরূপের সাথে কাজ করেছি সবকটাই তুমি যদি দেখো একবার মন দিয়ে, আমি অভিরূপের সাথে এটা খুব একটা ডিসকাস করিনি, মানে ওর কনসিয়াস থট প্রসেস আছে কিনা এটার পিছনে। বাট আমার পার্সপেক্টিভ থেকে যদি বলি, তুমি যে প্রত্যেকটা দেখো, রহস্য দেখো কি জম্বিস্তান দেখো বা ব্রহ্মদৈত্য দেখো, এগুলো দেখবে তুমি প্রত্যেকটাই একটা কোথাও না কোথাও কিন্তু একটা ওপেন এন্ডিং থাকে, অথচ দ্য ফিল্ম ইজ কনক্লুসিভ ইন ইটস ওন। মানে এরকম না যে মানে আমি আবার আরেকটা পার্ট করবো বলে এই জন্য এইভাবে রেখে দিলাম, তা কিন্তু নয়। এইখানটাও তুমি যে দেখো, সায়ন্তিকা মানে সায়নীর যে ক্যারেক্টারটি, সে কিন্তু আলটিমেটলি ব্রহ্মদৈত্যকে বশে করছে, এবং যখন বশে করছে সেটার পিছনে একটা সুন্দর সাবটেক্সট আছে যে কেন পুরোটাই আমাদের মাথার মধ্যে আর কি, মানে আমাদের পুরো ব্যাপারটাই সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার। এই যে মানুষ যেরকম অভ্যাসের দাস, ওরকমই মানে ব্যাপারটা, মানে যে আমরা যদি একবার স্থির করি নিজেদের মনে যে আমরা কিছু করব, সেটা পুরোপুরি আমাদের উপর ডিপেন্ডেন্ট। যে অবশ্যই এক্সটার্নাল ফ্যাক্টরস থাকবে, মানে ব্রহ্মদৈত্যকে তুমি যদি সেভাবে দেখো যে একটা এক্সটার্নাল ফ্যাক্টর, একটা চ্যালেঞ্জ, কিন্তু সেটাকে আলটিমেটলি কিন্তু কোনো বস্তু দিয়ে বশে করা হচ্ছে না। মানে সে ভাবছে যে পাথরটার মধ্যে বোধহয় কোনো নিশ্চয়ই কিছু একটা শক্তি থাকবে, সেটা তাকে একটা মেন্টাল স্ট্রেংথ দিচ্ছে, কিন্তু আসলে কিন্তু সে নিজেরই তোমার শক্তি দিয়ে, নিজের তোমার উইল পাওয়ার দিয়ে চ্যালেঞ্জটাকে ওভারকাম করছে, এবং ওরকম একটা সুপার ন্যাচারাল এন্টিটিকে বশে করছে। সেটা কোথাও না কোথাও কিন্তু একটা স্যাটায়ার, মানে সুপারস্টিশনের আগেনস্টেই স্যাটায়ারটা। হ্যাঁ, কোথাও কিন্তু সুপারস্টিশনকে প্রোপাগেট করা হচ্ছে না যে অমুক পাথর পড়বো, অমুক পাথর হাতে রাখো, তাহলে তুমি সবকিছু মানে বাজে জিনিস, ইভিল আইয়ের থেকে তুমি বেঁচে যাবে, সেরকম কিন্তু নয় ব্যাপারটা। ব্যাপারটা দেখা হচ্ছে ইটস আ হিউম্যান ট্রায়াম্ফ, ইটস আ স্টোরি অফ হিউম্যান ট্রায়াম্ফ এন্ড দ্য পাওয়ার অফ হিউম্যান উইল পাওয়ার। হ্যাঁ, এবার অ্যাজ ফার অ্যাজ এটা যখন পাথরের কথাটাই বলছো, তো এখানে পাথরের যে বিষয়টা বলছো, ধরো এটা স্পয়লার হয়ে যাচ্ছে ধরো, বাট তাও এই যেমন অ্যাস্ট্রোলজি নিয়ে অনেকে তো বলে যে না এই পাথর পড়লে এটা হয়ে যাবে, ওটা হয়ে যাবে। তো আলটিমেটলি অনেকে মানে এরকম কাউন্টলেস তুমি লোক দেখবে, আমাদের সবাই পরিচিত আছে, যারা কিন্তু তোমাকে ভাউচ করবে যে না আমার জন্য কাজ করেছে, মানে আই বিলিভ যে হ্যাঁ এটা হয়েছে ওটা হয়েছে। কিন্তু আমার মনে হয়, এটা আমি জানি না এটা সায়েন্স কি আছে বা না আছে জানি না, আমি কোথাও একটা আই বিলিভ ইট ইজ অল এ সাইকোলজিক্যাল ট্রিক। তুমি যদি মানে তুমি যদি মন থেকে বিশ্বাস করো যে এই পাথরটা আমি পড়ছি, মানে আমার হয়তো মানে আমার ফিউচারটা ভালো হবে, ঠিক আছে, তো সেটা একটা পজিটিভ এনার্জি দেয়, একটা বিশ্বাস দেয়। The same thing happens when you believe in God, যে আমি প্রার্থনা করছি যে ভগবান আছে, ভগবান আমাকে হেল্প করে দেবে, তো দ্যাট গিভস ইউ আ মেন্টাল বুস্ট, একটা পাওয়ার তোমাকে দেয়। তো সেই থটটাকে ইউ হ্যাভ ট্রাইড টু ইউজ ইন দ্য ফিল্ম বেসিক্যালি। এক্স্যাক্টলি। যেমন যদি আমারই দেখো, আমাকে যতবার যে কিছু আংটি ফাংটি দেওয়ার চেষ্টা করেছে, আমি কিন্তু খুলে রেখে দিয়েছি, কেন কি আমি আমার পরিশ্রমের ক্রেডিট কিন্তু একটা পাথরকে দিতে পারছি না। মানে কোথাও না কোথাও এই রিয়েলাইজেশনটা কিন্তু আমার মধ্যে সেট ইন করেছে যে অবশ্যই ভুল ভ্রান্তি হবে, জীবন মানেই পেঁয়াজি, অনেক কিছু দিয়ে যেতে হবে, কিন্তু আলটিমেটলি আমি কিছু ভুল করে ফেলি বা ঠিক করে ফেলি, সেটা ক্রেডিটটাও আমার কাছেই আসা উচিত।
মানে হ্যাঁ সেটা সিমিলারলি কিন্তু অভিরূপ আমি যেটা এবার বলছে, ধরো আমি যেমন 4টে আংটি পরি, ঠিক আছে, কারণ আমার মা পড়তে বলে, ইট ইজ মোর অ্যাবাউট হুম, হার বিলিফ ইন সামথিং দ্যান না না সেটা তো বিকজ অফ হার মাই ওন পিস অফ মাইন্ড প্রেফারেন্সেস, ইউ আর ঠিক ওয়্যারিং আছে। ইট, দ্যাটস আ ডিফারেন্ট থিং। হ্যাঁ না আমি এক্স্যাক্টলি, এবং কোথাও একটা হয়তো আমাকেও হ্যাঁ একটা মানে ব্যাক এন্ড মেন্টাল সাপোর্ট দেয়, ঠিক আছে, মেবি হয়তো কোনো একটা ফাড়া ছিল, হয়তো আমার হাতে লেখা আছে অ্যাক্সিডেন্ট হবে, সেটা হয়তো অল্পের মধ্যে বেরিয়ে গেল, এরকম একটা মেন্টাল কিছু একটা ভাবি যে হ্যাঁ হয়তো হ্যাঁ, এরকম লাইক ইটস হেল্পিং মি আউট। আই ডোন্ট নো whether there is any science মানে ইট ইজ or মোর in দ্যান দ্য that. স্টোন, It ইট is ইজ মোর দ্যান illogical, দ্য it is স্টোন। definitely illogical, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে হ্যাঁ, it is about মেন্টাল পিস এন্ড বিলিফ, আর কিছুই না ব্যাপারটা। No, certain things are beyond logic, and that's what makes life very mystical. But I'm saying, even if you think of it logically, I'm saying even science has proven it. যে তুমি যদি কোনো জিনিসের মধ্যে একটা ইন্টেন্ট এত স্ট্রং ক্রিয়েট করো, যেমন আমাদের একটু যদি যেহেতু ব্রহ্মদৈত্য নিয়ে আলোচনা হচ্ছে, ব্রহ্মদৈত্যর বেশি গল্পে আমরা ঢুকছি না, কেন এই তো সব 11 তারিখ বেরোলো, তো আরেকটু লোকজন দেখুক, কিন্তু তার আশেপাশের কথা আমি বলছি, মানে এই যে মানে আমাদের কিন্তু ইন্ডিয়ান ফোকলোরে বা তোমার ইন্ডিয়ান কালচারের আদার তোমার কোনো দেয়ার নো গডস, ইউনো, আমাদের কিন্তু কনসেপ্ট অফ গডস কখনো ছিল না। উই অলওয়েজ বিলিভড ইন যন্ত্রা, মানে এই যে গড ওয়ার্শিপ, আইডল ওয়ার্শিপ, ওগুলোকে এক একটা যন্ত্রা, কিন্তু মানে অনেক কটা মানুষ, হ্যাঁ, এই যে বলে না জাগ্রত ঠাকুর ইত্যাদি, এগুলো এই কনসেপ্ট গুলো কোথা থেকে এসছে বলতো, যে অনেকজন মানুষ কালেকটিভলি যখন একটা ইনঅ্যানিমেট অবজেক্টকেও খুব ফোকাস দিয়ে সেটার উপর প্রে করে, বা তোমার সো কল্ড পজিটিভ ভাইবস ইনকালকেট করে, তো কোথাও না কোথাও ইভেন দি ইনঅ্যানিমেট অবজেক্ট স্টার্টস এক্সিবিটেটিং দ্যাট এনার্জি। বুঝতে পেরেছো? মানে ওই জন্য বলে না যে মন্দিরও তুমি একটু যদি পড়াশোনা করো দেখবে, মন্দির কিন্তু ইন্ডিয়ান কালচারে কখনো কিছু চাওয়ার জায়গা নয়। মন্দির সবসময় কিন্তু ওখানে বসার জায়গা, যেখানে তুমি তুমি অনুভূতিটা করো, তুমি ইউ নো এমব্রেস দি অ্যাম্বিয়েন্স। এবার সেটার অনেক ডেপথ আছে, সেটা মানে আমরা ওটাকে খুব মানে শ্যালো ভাবে এটার আলোচনা করে এটাকে হাস্যকর করা উচিত নয়। কিন্তু এই ক্ষেত্রে আমি এইটুকু তোমায় বলবো যে এই যে তুমি যেহেতু আমাদের ব্রহ্মদৈত্য যদি ফিরে আসি, যে ওখানে সেটা একটাই পাথরের বিষয়টা, সেকেন্ড হচ্ছে এই যে হিউমারের অ্যাসপেক্টটা, মানে যে কোনো সিরিয়াস জিনিস জানো তো, তোমার অভিরূপ বলছে অবশ্যই যে কমিক্যালি কনসিয়াসলি লেখা না ইত্যাদি, ঠিক আছে সেটা, কিন্তু এনি গুড রাইটিং ইজ আ ব্যালেন্স অফ আ লট অফ থিংস আমার মনে হয়। মানে কোনো একটা জিনিস কিন্তু সবসময় মানে আমি খুব সিরিয়াসলি বলবো, হ্যাঁ, সিরিয়াস জিনিসকেও কিন্তু অনেক লেয়ারে বলা যায়, এবং সেটা মানে আলটিমেটলি তো একটা ফিল্ম মেকারের মোটিভ তাই হওয়া উচিত, একটা সে তো অ্যাক্টরও। নিশ্চয়ই, আর ব্রহ্মদৈত্য হুম, লাইক, হ্যাঁ দেখো, we just wanted to make an entertaining film which has got একদম। like everything that people want to relate to, like it is an emotional film also. অনেকে আমার জিজ্ঞেস করেছিল যে এই সায়নীর যে চাইল্ডহুড দেখাচ্ছ, এটা কি পারপাস? দ্য পারপাস ইজ ক্রিয়েটিং অ্যান হুম ইমোশনাল কোর, যে হ্যাঁ শি ইজ লাইক বুলিড সিন্স চাইল্ডহুড, তো সেটা জাস্ট এস্টাবলিশ হুম করা, যে একটা ক্যারেক্টার ইমোশনাল ডেপথ দেওয়া, এইটুকু। দের ইজ এ লট অফ লাইক স্যাডনেস ইন দ্য ফিল্ম অলসো, শি ইজ এ বুলিড লোনলি গার্ল, বা তার মধ্যে একটু হিউমারও হুম আছে, তো ইটস এ মিক্সচার অফ এভরিথিং। And the হুম climax, I think, is more about emotions than about the effects and all, than about হুম horror হুম design. হুম It's a very emotional, intense climax. হুম। আমার মনে হয় না আমাকে যেমন, আমাদের এই হ্যাঁ ডিসকাশনটা বলো। এখানে এবারে মানে রাখা উচিত, আদারওয়াইজ আমরা পুরো গল্পটাই বলে ফেলবো, আর কেউ হ্যাঁ প্ল্যাটফর্মে যাবেন না, এবার লোকে ইন্টারভিউ থেকে পুরো গল্পটা জাস্ট হজম করে নেবে। তো আমি মোটামুটি ইন্টারভিউ লাস্টে এসেছি, এবং এটা বেসিক্যালি আমি ইন্টারভিউ বলবো না, এটা আমাদের টাইপ অফ রিউনিয়ন। অভিরূপদা আমার সিনিয়র, অ্যাজ এ কলেজ সিনিয়র ও বটে। সৌমনদের সাথেও আমার দেখা হয়েছে। অভিরূপদা যেতে যেতে, সৌমনদা যেতে যেতে লাস্ট একটাই কোশ্চেন থাকবে। হ্যাঁ আমি স্পেশালি তোমাদের জুরিটাকে যেভাবে চিনি, সেটা রহস্য রোমাঞ্চ সিরিজ দিয়ে, এবং ব্রহ্মদত্ত সাফল্য পেয়েছে, ভালো হচ্ছে, আরো লোকে দেখবে, আমিও সেটা চাই, এবং তার জন্য অল দ্য বেস্ট থাকলোই। তবে লাস্টে একটা জিনিস বলবো, যে রহস্য রোমাঞ্চ 3 যেটা আসছে, তো সেটার এক্সপেক্ট কবে করতে পারি, এবং যদি কিছু বলা যায়, মানে খুবই জানি বলা হয়তো বেশি যাবেই না, তবুও যদি কিছু তোমরা টাচ করতে চাও। সেটা অভিরূপ রহস্য বলুক। রোমাঞ্চ, রহস্য রোমাঞ্চ 3 দেখো ইজ গোয়িং টু আনএক্সপেক্টেড প্লেসেস। আমরা তো প্ল্যান করে রাখিনি যে এটা একটা ফ্র্যাঞ্চাইজ হবে বা একটা সিকুয়েল টাইপের হতে থাকবে। এবং সেকেন্ডলি হচ্ছে যে রহস্য রোমাঞ্চ আমার কাছে ছিল একটা অ্যান্থোলজি ফিল্ম, 3টে গল্প নিয়ে ছিল। এবার এখন যেদিকে আমরা এগোচ্ছি, এটা হয়তো স্পয়লার দেওয়াই হয়ে যাবে। যেমন রহস্য রোমাঞ্চ 2 তে উই হ্যাভ এক্সপ্যান্ডেড দ্য ইউনিভার্স অফ জন্টু মোটরস, ওই জগৎটাকে দেখিয়েছি। এবার সিজন 3টা কিন্তু হচ্ছেই পার্টিকুলারলি পাবলিক ডিমান্ডে। যেমন তুমি, অন্য অনেক ক্রিটিক, হ্যান ত্যান সবাই মানে অডিয়েন্সরা ডিমান্ড করেছিল, তোমরা একটা হ্যাশট্যাগ ট্রেন্ড করেছিলে যে সিজন 3 এবছরই চাই এন্ড এভরিথিং।
তো সেটা থ্যাঙ্কফুলি হইচই অথরিটিস হ্যাভ নোটিসড, এন্ড দ্যাটস ওয়াই তারা কিন্তু এত জলদি এটা হওয়ার কথা ছিল না, সিজন 3 এত জলদি হবে আমরা ভাবিনি নিজেরাও। উই আর প্ল্যানিং ইট ফর নেক্সট ইয়ার। এটা হঠাৎ করে একটা গ্রিন লিট হয়ে একদম ফার্স্ট ট্র্যাকে চলে এসেছে প্রজেক্টটা, সেটা দ্যাট ইজ কমপ্লিটলি বেসড অন পাবলিক ডিমান্ড। তো এবার আমরা জানি যে এক্সপেকটেশনস আর হিউজ, সেটা একটা প্রেশারও ক্রিয়েট করছে। এবার দেখা যাক কি হয়। এবার যেটা রহস্য রোমাঞ্চ এখন ফিউচার বলতে গেলে আমি এটুকুই হিন্ট দিতে পারি যে ধরো উই আর ট্রাইং টু ক্রিয়েট অ্যান ইউনিভার্স যেখানে অল দিস কালারফুল ক্যারেক্টার্স আর কাইন্ড অফ কামিং টুগেদার। এখন অব্দি কোথাও একটা সিজন 1 এর যে 3টে ইউনিভার্স ছিল, যে একটা ঝন্টু মোড়সের একটা গল্প, একটা শকুনি বলে একটা ক্যারেক্টারের গল্প, আর একটা সিরিয়াল গল্প, কোথাও একটা এভরিথিং ইজ কামিং টুগেদার। তো সেটা শুরু করেছিলাম আমরা সিজন 2 থেকে। সিজন 3 কোথাও একটা উইল ট্রাই টু ব্রিং এভরিথিং টুগেদার, এবং সিজন 4 উইল এক্সপ্যান্ড দ্যাট ফার্দার। সেরকম যা এখন প্ল্যান আছে, জানি না সেটা কি হবে। আর যেটা গল্পগুলোর বা এই সিরিজটার যেটা ইউএসপি মনে হয়, যেটা পাল্প ফ্লেভার, একটা কমিক বুকিশ ফ্লেভার বলো, একটু সারিয়াল কিছু ঘটনা, এবং এবং সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কালারফুল ক্যারেক্টার্স, যেটা সবাই খুব অ্যাপ্রিসিয়েট করেছে। ইচ সিজন আমরা দুটো সিজনের মধ্যে এখন অব্দি অনেক ইন্টারেস্টিং চরিত্র দেখাতে পেরেছি, এবং অনেকে এটা অ্যাপ্রিসিয়েট করেছে যে মানে সিনিয়র ট্র্যাডিশনাল অ্যাক্টরদেরকে যারা খুব পপুলার, যাদের একটা সেট ইমেজ আছে, সেই ইমেজ ব্রেক করে একটু অন্যভাবে প্রেজেন্ট করা হয়েছে। যেমন কাঞ্চন মল্লিক, খরাজ মুখার্জি ইত্যাদি, যাদের একটা টাইপ কাস্ট হয়ে গেছিল, তাদেরকে একটু অন্যভাবে প্রেজেন্ট করা হয়েছে, সেটা খুব দর্শক কিন্তু অ্যাপ্রিসিয়েট করেছে। তো সেটাও একটা অ্যাডেড রেসপন্সিবিলিটি দিচ্ছে আমাদেরকেই। তো সিজন 3 তে উই আর ব্রিঙ্গিং ব্যাক এ কাপল অফ ফ্যান ফেভারিট ক্যারেক্টার্স ফ্রম সিজন 1। সেটা কোন চরিত্র এখনই বলছি না, but that is also on public demand, like through comments in Facebook and everything, like people have demanded to see certain things. তো সেগুলো আমরা করার চেষ্টা করছি সিজন 1 থেকে কিছু ক্যারেক্টার পেয়ে নিয়ে এসে। আর সেকেন্ডলি উই আর লাইক ট্রাইং টু ইন্ট্রোডিউস সাম ভেরি ইন্টারেস্টিং নিউ ক্যারেক্টার, যেটা আমাদের মানে সিরিজটা একটা মানে কাইন্ড অফ বলতে পারো একটা মানে প্র্যাকটিস হয়ে গেছে, বা একটা এক্সপেকটেশন হয়ে গেছে এরকম একটা হবে। তো সেখানে উই আর ট্রাইং টু ইনকর্পোরেট সাম রিয়েলি কুল নিউ ক্যারেক্টার। সেটা দর্শককে এখনই বলতে চাইছি না কিরকম ভাবে হবে, বাট আই থিঙ্ক পিপল উইল লাভ ইট, মানে যেরকম ভাবে হচ্ছে, ফিঙ্গার্স ক্রস দে শুড লাইক ইট। বাকি এবার এ লট অফ মানে ক্যারেক্টার্স আর রিটার্নিং ফ্রম সিজন 1, যেটা বললাম। তো এবার উই আর গোয়িং ইনটু সাম কাইন্ড অফ লাইক আনএক্সপেক্টেড টেরিটরি, দেখা যাক সেটা কিরকম লাগে দর্শকের। সো থ্যাংক ইউ। আমার মনে হয় প্রায় অনেকক্ষণ ধরে আমরা কথা বলছি। তো হ্যাঁ, আমরা ফিউচারে আবার আসবো রহস্য রোমাঞ্চ সাকসেস সেলিব্রেট করতে। ততক্ষণের জন্য মানে অনেক শুভেচ্ছা থাকলো দুজনকেই। আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।